চ্যাপ্টার ১৭১ প্রমোশন এবং বেতন বৃদ্ধি। আজিক সাহেবের বাড়ি থেকে বের হয়ে ক্লাইন মোরেত্তি একটা ভাড়া করা ঘোড়ার গাড়িতে করে ড্যাফোডিল স্ট্রিটের নিজের বাসায় ফিরে এল। নিজের বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতেই সে অবাক হয়ে দেখল ডাইনিং রুমে কেউ একজন বসে আছে। খুব স্বাভাবিকভাবেই ক্লাইনের হাত শক্ত হয়ে নিজের লাঠিটাকে আঁকড়ে ধরল, কিন্তু খুব দ্রুতই সে বুঝতে পারল আসলে কি ঘটছে। কোনো চোর নয়, সে আসলে তাদের বাড়ির কাজের মেয়ে বেলা। বেলা খুব মন দিয়ে টেবিলের ওপর বিছিয়ে রাখা একটা খবরের কাগজ পড়ছিল। দরজা খোলার শব্দ শুনে সে ভয়ে আঁতকে উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর তোতলাতে তোতলাতে বলল, আমি আসলে সকালের সব কাজ শেষ করে ফেলেছিলাম। চুলোয় পানি দিয়েছিলাম ফুটানোর জন্য, তাই ভাবলাম পানি ফুটতে ফুটতে একটু পাউরুটি খেয়ে নিই। আসলে বাড়িতে কাজের মেয়ে থাকার ব্যাপারে ক্লাইন এখনও ঠিক অভ্যস্ত হতে পারেনি। সে মনে মনে নিজেকেই একটু উপহাস করল। সে তার হ্যাটটা মাথা থেকে খুলল এবং বেলার দিকে তাকিয়ে মাথা নেড়ে সায় দিল। সে বলল, খবরের কাগজ পড়া খুব ভালো অভ্যাস। কাজের ব্যস্ততার মধ্যেও তুমি যে পড়ার চেষ্টা করছ, এটা অ্যাভারনাইট গডেস সবসময় উৎসাহ দেন। ক্লাইন ইচ্ছা করেই গডেসের নাম ব্যবহার করল, যাতে বেলা তার প্রশংসা শুনে মনে না করে যে তাকে উপহাস করা হচ্ছে। কিন্তু মনে মনে ক্লাইন জানল যে পড়াশোনার উপর আসলে জ্ঞান ও প্রজ্ঞার দেবতাই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। অবশ্য সব চার্চই মানুষকে শিক্ষিত করার ব্যাপারে উৎসাহিত করে। বেলার বয়স এখন প্রায় 18 বছর এবং সে গডেসের ভক্ত, তাই পড়াশোনার প্রতি এই আগ্রহ হয়তো সে তার বাবা মায়ের কাছ থেকে পেয়েছে। ক্লাইন ভাবল, বেলার বাবা মা নিশ্চয়ই সামর্থ্য থাকলে তাদের মেয়েকে স্কুলে পাঠাতেন। এমনকি তারা যদি বড় বড় স্কুলের খরচ চালাতে নাও পারতেন, চার্চের অধীনে যে ফ্রি স্কুলগুলো আছে সেখানে অন্তত মেয়েকে পাঠাতেন। তাই বেলা যে অশিক্ষিত নয়, সে যে খবরের কাগজ পড়তে পারে বা শব্দ বুঝতে পারে, এটা ভেবে ক্লাইন ভালো বোধ করল। ক্লাইন তার হাতের লাঠিটা একপাশে রেখে লিভিং রুমে গিয়ে বসল। বেলার ওপর তার বেশ ভালো একটা ধারণা তৈরি হল। মেয়েটা কাজের ক্ষেত্রে কিছুটা কাঁচা এবং রান্নাঘরের কাজেও খুব একটা দক্ষ নয়, কিন্তু তার শেখার আগ্রহ আছে। বেলা তার 2 হাত নিচের দিকে ঝরিয়ে খুব লজ্জা পেয়ে দাঁড়িয়ে রইল। সে লজ্জিত ভঙ্গিতে বলল, আগে আমার খবরের কাগজ পড়ার খুব একটা সুযোগ হতো না। আগের বাসার মালিক আমাদের পুরনো খবরের কাগজ দিয়ে দেয়াল পরিষ্কার করতে দিতেন না। আমি এইমাত্র কফি টেবিলটা মুছার জন্য কাগজগুলো হাতে নিলাম, তখন ভাবলাম একটু চোখ বুলিয়ে নিই। আসলে খবরগুলো আমার কাছে খুব মজার মনে হচ্ছিল। বেচারা মেয়েটা। ক্লাইন মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। আমি যখন প্রথম পৃথিবীতে এসেছিলাম, তখন আমার কাছে খবরের কাগজ ছিল পৃথিবীর সবচেয়ে বোরিং জিনিস। ক্লাইন মনে মনে হাসল। সে পকেট থেকে তার রূপালী পকেট ঘড়িটা বের করল। সময় দেখে সে বেলাকে বলল, তুমি যদি নিজের সব কাজ ঠিকঠাক এবং সময় মতো করতে পারো, তবে বাকি সময়টা তুমি নিজের ইচ্ছা মতো কাটাতে পারো। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তবে একটা কথা মনে রেখো, যখন আমি বেনসন বা মেলিসার সাথে কথা বলবো, তখন তুমি নিজের রুমে থাকলেই ভালো। আমি তোমাকে অনুমতি দিচ্ছি যে তুমি নিজের রুমে ল্যাম্প ব্যবহার করতে পারো এবং কিছু পুরনো খবরের কাগজও সাথে নিতে পারো। হ্যাঁ, আর দুপুর 1টার সময় তুমি দয়া করে আমার ঘরের দরজায় একটু টোকা দিও। তারপর আমার জন্য 1 কাপ সাইবি ব্ল্যাক টি, 2 টুকরো নরম সাদা পাউরুটি, 1 টুকরো গমের টোস্ট আর 1 ছোট প্লেট মাখন নিয়ে এসো। সিকোয়েন্স আর্টে প্রমোশন পাওয়ার আনন্দে ক্লাইন ভাবল নিজেকে একটু বিলাসিতার সুযোগ দেওয়া যাক। বেনসন ঠিক করেছিল সে ছুটির দিনে সাদা পাউরুটি খাবে, কিন্তু ক্লাইন তার আগেই সেটা খেয়ে ফেলার সিদ্ধান্ত নিল। মনে মনে সে ভাবল, খুব তাড়াতাড়ি সে আরও 8 পাউন্ড পাউরুটি কিনে আনবে। ভবিষ্যতে তারা তাদের প্রধান খাবার হিসেবে গমের রুটির বদলে সাদা পাউরুটিই খাবে। সিকোয়েন্স 8 লেভেলের বিয়ান্ডার হিসেবে তার সাপ্তাহিক বেতন তো নিশ্চিতভাবেই বাড়বে। ক্যাপ্টেন অবশ্য এই ব্যাপারে কোনো কথা বলেননি। তিনি নিশ্চয়ই আবার সব ভুলে গেছেন। ক্লাইন এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে ভাবল যে কালই এই ব্যাপারে কথা বলতে হবে। বেলা খুব অবাক হয়ে এবং আনন্দিত মনে উত্তর দিল, ঠিক আছে মিস্টার ক্লাইন। এরপর সে একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করল, মিস্টার ক্লাইন, আপনি কি সেই সাইবি ব্ল্যাক টির কথা বলছেন যা অতিথিদের আপ্যায়নের জন্য রাখা আছে? সে তাকে ক্লাইন বলে ডাকল, কারণ মোরেত্তি পদবিটা এই পরিবারের সবার নামের সাথেই আছে। হ্যাঁ, ভবিষ্যতে ওটাই হবে আমার নিয়মিত খাওয়ার চা। ক্লাইন হাত নেড়ে তাকে বিদায় দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। সে হঠাৎ বুঝতে পারল ক্লাউন বা ভাঁড় হওয়ার পর তার আর্থিক অবস্থা বেশ ভালো হয়ে গেছে। এর একটা বড় কারণ হল আপাতত তার খুব বড় কোনো খরচ নেই। লাল রঙের চিমনিওয়ালা বাড়িগুলো খুঁজে বের করার জন্য তার ঘোড়ার গাড়িতে বড়জোর 2 শলি খরচ হতো, আর মাঝে মাঝে কিছু দরকারি জিনিস কিনতে হতো যেগুলোর দাম পরে অফিস থেকেই দিয়ে দেওয়া হতো। এছাড়া ক্লাইনের বেনামি ব্যাংক অ্যাকাউন্টে এখন 300 পাউন্ড জমা আছে। গ্রামের দিকে 1 একর জমি কিনতে 5 থেকে 6.5 শলি খরচ হয়। তার মানে ক্লাইনের কাছে যে টাকা আছে তা দিয়ে সে প্রায় 23 থেকে 30 একর জমি কিনে ফেলতে পারবে। আবার এই টাকা দিয়ে সে ড্যাফোডিল স্ট্রিটের মতো জায়গায় 15 বছরের চুক্তিতে একটা আস্ত বাড়িও কিনে ফেলতে পারবে। ক্লাইন ভাবল, আমি যদি এই সব টাকা দিয়ে জমি কিনি, তবে বছরে 23 থেকে 31 পাউন্ড ভাড়া পাব। এটা বেশ ভালো অঙ্ক, কিন্তু এখন এর কোনো দরকার নেই।
300 পাউন্ড আপৎকালীন সময়ের জন্যই তোলা থাক। তবে বেনসন আর মেলিসাকে আমার আসল বেতনের কথা জানানোর একটা সুযোগ বের করতে হবে। ক্লাইন নিজের রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। সে বিছানার এক কোণে বসে পড়ে কজিটেট বা ধ্যান করতে শুরু করল। সে চাইছিল এই উপায়ে তার শরীরের ভেতরে থাকা পোষণের যে অতিরিক্ত শক্তি বাইরে বেরিয়ে আসছে তা নিয়ন্ত্রণ করতে। সে খুব সাবধানে এবং সতর্কভাবে এটা করছিল। লুজিং কন্ট্রোল বা নিয়ন্ত্রণ হারানো শব্দটাকে সে আগে খুব হালকাভাবে নিয়েছিল, যতক্ষণ না সে সেই র্যাম্পেজিং ম্যান্ডেটেড পানিশারকে দেখল যে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে দানব হয়ে গিয়েছিল। অবশ্য সে সেই পানিশারকে ব্যক্তিগতভাবে চিনত না, তার কি হয়েছিল তাও জানত না। সে অবচেতন মনে ভেবেছিল এটা হয়তো খুব বিরল কোনো ঘটনা, ঠিক যেমন মানুষ খবরের কাগজে কোনো খুনের খবর দেখে দুঃখ প্রকাশ করে কিন্তু কিছুক্ষণ পরেই সেটা ভুলে যায়। কিন্তু ওল্ড নীলের সাথে যা ঘটল তা ক্লাইনকে প্রচণ্ডভাবে নাড়িয়ে দিয়েছিল। সে খুব পরিষ্কারভাবে বুঝতে পারল যে নিয়ন্ত্রণ হারানোটা যে কোনো সময় ঘটতে পারে এবং এটা তার আশেপাশেই আছে। এমনকি এটা তার ওপর এমনভাবে হানা দিতে পারে যা সে কল্পনাও করতে পারেনি। ওল্ড নীলের ঘটনাটা আসলে একটা রক্তাক্ত শিক্ষা ছিল। ক্লাইন ধ্যান শেষ করে চোখ খুলে বিড়বিড় করে নিজেকেই বলল। গত কয়েকদিনে সে অনেকবার স্বপ্নে সেই দৃশ্য দেখেছে এবং ঘামে ভেজা শরীরে আঁতকে উঠে জেগে উঠেছে। সে কেবল ওল্ড নীলের মৃত্যুর জন্যই শোক করছিল না, বরং সে নিজের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত ছিল। ক্লাইন মনে করত তার যদি ধ্যান করার ক্ষমতা না থাকত তবে তাকে মাসের পর মাস নির্ঘুম রাত কাটাতে হতো। পোষণ হজম করার পাশাপাশি আমাকে আমার আবেগ আর ইচ্ছাকেও নিয়ন্ত্রণ করতে হবে। আমাকে এগুলোকে একটা যৌক্তিক সীমার মধ্যে রাখতে হবে যাতে এগুলো আমাকে গ্রাস করতে না পারে। ক্লাইন লম্বা একটা শ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল এবং দ্রুতই ঘুমিয়ে গেল। যেদিন ওল্ড নীলো মারা গিয়েছিল সেদিন ডান স্মিথের কথাবার্তা আর ব্যবহার ক্লাইনকে অনেক কিছু শিখিয়েছিল। সে প্রথমবারের মতো একজন নাইট হকের দায়িত্বগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতে শুরু করল। সে এখন সত্যিই চায় নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে এবং তার ক্যাপ্টেন আর সঙ্গীদের সাহায্য করতে। তাই সে তার বিকেলটা মোটেও নষ্ট করতে চাইল না। সে ঠিক করল সে তার লড়াই করার শিক্ষা বা কমব্যাট লেসন চালিয়ে যাবে। বিকেল ৩টা একটা খসখসে অগোছালো ট্রেনিং গ্রাউন্ডে ক্লাইন দাঁড়িয়ে আছে। সোনালি রঙের চুল আর ছোট করে কাটা ক্রুকাট চুলের মিস্টার গাওয়াইন কপালে ভাঁজ ফেলে ক্লাইনের লড়াইয়ের ভঙ্গিগুলো দেখছিলেন। তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন যে গত ৪০ মিনিটের মধ্যেই ক্লাইন একজন সাধারণ শিক্ষার্থীর স্তর থেকে প্রায় ৬ মাস ধরে প্র্যাকটিস করা একজন নাইট বা যোদ্ধার স্তরে পৌঁছে গেছে। তিনি ক্লাইনকে থামতে বললেন এবং তাকে ভালো করে পরখ করে দেখলেন। তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তোমার আসলে কি হয়েছে? ক্লাইন আগে থেকেই একটা অজুহাত তৈরি করে রেখেছিল। সে তার এই অবিশ্বাস্য উন্নতির কথা কোনো এক বৈজ্ঞানিক গবেষণার ফল হিসেবে চালিয়ে দিতে যাচ্ছিল। ঠিক তখনই মিস্টার গাওয়াইন বলে উঠলেন, যদি বলতে অসুবিধা থাকে তবে বলার দরকার নেই। মনে হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের সাথে মিস্টার গাওয়াইনের কোনো যোগাযোগ আছে। ক্লাইন মনে মনে ভাবল, তাছাড়া মাঝে মাঝে তাকে বিয়ন্ডারদেরও ট্রেনিং দিতে হয়, তাই এই ব্যাপারগুলো তার অজানা থাকার কথা নয়। ক্লাইন স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসল। সে বলল, টিচার, আপনার কি মনে হয় আর কতদিন পর আমি আসল লড়াইয়ে অংশ নিতে পারব? মিস্টার গাওয়াইন হাত দুই ভাঁজ করে ক্লাইনের দিকে গম্ভীরভাবে তাকালেন। তিনি তার খসখসে গলায় বললেন, ২ বা ৩ দিন, কিন্তু এটুকুই যথেষ্ট নয়। তিনি একটু ভেবে নিয়ে ব্যাখ্যা করলেন, আসল লড়াইয়ে অংশ নিতে পারা আর লড়াইয়ে দক্ষ হওয়া এক কথা নয়। লড়াইয়ে দক্ষ হতে হলে তোমাকে আরও ২ থেকে ৩ সপ্তাহ সময় দিতে হবে। তাছাড়া তোমাকে লাঠি, চাবুক, ড্যাগার বা ছোরা আর ত্রিভুজাকার ব্লেডের মতো অস্ত্রগুলোতেও পারদর্শী হতে হবে যা তুমি সবসময় সাথে রাখতে পারো। এখনও এত কিছু শিখতে বাকি? ক্লাইন একদম অবাক হয়ে গেল। মিস্টার গাওয়াইন তার অভিজ্ঞ দৃষ্টিতে ক্লাইনের দিকে তাকালেন। তিনি বললেন, মনে রেখো, এখানে তোমার ঝরানো প্রতিটা ফোঁটা ঘাম ভবিষ্যতে তোমার জীবন বাঁচাতে পারে। জি টিচার, ক্লাইন নিজের ভেতরে সাহস সঞ্চয় করে উত্তর দিল। রবিবার সকালে ক্লাইন ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে গিয়ে ক্যাপ্টেনের অফিসের দরজায় টোকা দিল। ডান স্মিথ মাথা তুলে তাকালেন। দেখে মনে হল তিনি যেন ক্লাইনের জন্যই অপেক্ষা করছিলেন। তিনি বললেন, গতকাল তোমাকে একটা কথা জানাতে ভুলে গিয়েছিলাম। তুমি যেহেতু সিকোয়েন্স ৮-এ উত্তীর্ণ হয়েছ, তাই পুলিশ ডিপার্টমেন্টে তোমার পদমর্যাদা এখন প্রবেশনারি ইন্সপেক্টর থেকে পূর্ণ ইন্সপেক্টর পদে উন্নীত হয়েছে। আমি খুব শীঘ্রই তোমার জন্য প্রয়োজনীয় নথিপত্র আর কাঁধের ব্যাজ বা অ্যাপাউলেটের ব্যবস্থা করে দেব। তোমার সাপ্তাহিক বেতনও এখন ৬ পাউন্ড থেকে বেড়ে ১০ পাউন্ড হয়ে যাবে। ৪ পুলিশ ডিপার্টমেন্ট দুই পক্ষই তোমার বেতনের অর্ধেক বহন করবে। এই বেতনটা আসলে একজন অভিজ্ঞ নাইটহকের বেতনের সমান। অবশ্য আমি সিকোয়েন্স ৯ লেভেলের অভিজ্ঞ নাইটহকদের কথা বলছি। ক্যাপ্টেন, আপনি কি ভুল স্ক্রিপ্ট দেখে কথা বলছেন? ক্লাইন ক্যাপ্টেনের কথা শুনে অবাক হয়ে গেল। তবে পরক্ষণেই তার কপালে ভাঁজগুলো দূর হয়ে গেল এবং সে হাসল। সে বলল, এটা তো আমার ভাবনার চেয়েও অনেক বেশি।
সে ভেবেছিল তার বেতন হয়তো বড়জোর ৮ পাউন্ড হতে পারে। ডান স্মিথ তার কফির কাপটা হাতে নিলেন এবং এক চুমুক দিলেন। তিনি বুঝিয়ে বললেন, নাইটহকদের বেতন বাড়ে মূলত ৩টে জিনিসের ওপর ভিত্তি করে। প্রথমত চাকরির বয়স, দ্বিতীয়ত কাজের ক্ষেত্রে অবদান এবং তৃতীয়ত তোমার পদের স্তর। তৃতীয় বিষয়টি আসলে তোমার অবদানের সাথেই সরাসরি জড়িত। ঠিকই তো, কোনো অবদান বা ক্রেডিট ছাড়া কেউ চাইলেই তার পোষণের ফর্মুলা বা ম্যাটেরিয়ালের জন্য আবেদন করতে পারে না। ক্লাইন গভীর চিন্তায় মাথা নাড়ল। সাপ্তাহিক ১০ পাউন্ড বেতন আর এর সাথে উপরি পাওনা বা বোনাস ধরলে বছরে প্রায় ৫৪০ পাউন্ড আয় হবে। যেহেতু তাকে কোনো ট্যাক্স দিতে হবে না, তাই মধ্যবিত্তদের আয়ের তুলনায় এই বেতন বেশ ভালোই। এটা নামকরা উকিল, নামকরা স্থপতি, অভিজ্ঞ সার্জন বা উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের বেতনের চেয়ে কিছুটা কম হলেও খুব একটা খারাপ নয়। এমনকি লোয়েন কিংডমের ট্রেজারির ভাইস প্রেসিডেন্টও বছরে ট্যাক্স দেওয়ার আগে মাত্র ৭০০ পাউন্ড পান। ট্যাক্স দেওয়ার পর তার হাতে বড়জোর ৬৪০ পাউন্ডের মতো থাকে। ক্লাইন মনে মনে হিসাব করল। খবরের কাগজে হিসাব অনুযায়ী ব্যাকলুন্ড বা হিলস্টনের মতো জায়গায় একটা সুন্দর বাড়ি কিনতে ২৫০০ পাউন্ডের মতো লাগে। বেনসন, মেলিসা আর আমার বর্তমান খরচ বাদ দিলে আমরা ৭-৮ বছরের মধ্যেই এমন একটা বাড়ি কিনে ফেলতে পারব। নিজের পরিশ্রমে ৭-৮ বছরের মধ্যে রাজধানীর মূল এলাকায় একটা দোতলা বাড়ি কেনা সম্ভব হবে ভেবে ক্লাইন সত্যিই খুব খুশি হল। সে উঠে দাঁড়িয়ে ক্যাপ্টেনকে বিদায় জানাল এবং দ্রুত পায়ে মাটির নিচে চাইনিজ গেটে নিজের ডিউটি পালন করতে চলে গেল। সকাল ১০টা বাজার ঠিক আগে সে শুনতে পেল কেউ একজন চাইনিজ গেটের দিকে এগিয়ে আসছে। একটু পরেই ডান স্মিথ দরজার মুখে এসে দাঁড়ালেন। তিনি বললেন, একটা কেস এসেছে যেটাতে তোমার সাহায্য প্রয়োজন। এটা কি বিয়ন্ডারদের সাথে জড়িত কোনো ঘটনা? ক্লাইন সহজাতভাবেই জিজ্ঞেস করল। না, এই শহরের পার্লামেন্ট মেম্বার মিস্টার মেইনার্ডকে তার নিজের বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। টিঙ্গেন পুলিশ ডিপার্টমেন্ট এই ঘটনায় প্রচণ্ড চাপের মুখে আছে এবং তারা চায় আমরা একটা মিডিয়ামশিপ রিচুয়াল বা প্রেতাত্মার সাথে কথা বলার আচার পালন করি, যাতে আমরা খুনিকে শনাক্ত করতে পারি। ডান স্মিথ আরও ব্যাখ্যা করে বললেন, বর্তমানে আমাদের টিমে তুমিই একমাত্র মানুষ যে এটা করতে পারো। তারপর তিনি একটু যোগ করে বললেন, হোলি ক্যাথেড্রাল থেকে সামনের সপ্তাহে আমাদের টিমে একজন মিস্ট্রি পেয়ার বা রহস্য অনুসন্ধানকারীকে পাঠানো হবে। আসলে এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু তুমি জয়েন করলে এবং নিজের ইচ্ছায় সিয়ার বা ভবিষ্যৎদ্রষ্টা হওয়ার পথ বেছে নিলে।